স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ফাইনাল থেকে 2 ধাপ দূরে ফুটবল বিশ্বকাপ, 8 দলের চূড়ান্ত লড়াই দেখার অপেক্ষা এখন পুরো বিশ্ব। ফুটবলের আমাদের বিভোর আমাদের ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গন ও প্রচার প্রকাশের সব মাধ্যমে এখন বিশ্বকাপের জোয়ার। তারই ধারায় আমাদের আজকের আলোচনা ছবির ফুটবল, কবির ফুটবল। কথা বলতে স্টুডিওতে আছেন কবি নির্মলেন্দু গুণ, আছেন অভিনেতা ইরেশ জাকের এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। স্বাগত আপনাদের। কবি নির্মলেন্দু গুণ, আপনি 1986 সালে মেক্সিকো বিশ্বকাপ নিয়ে আপনি কবিতা লিখেছিলেন। তার প্রথম 3-4টি লাইন এরকম: আজ কোনো খেলা নেই, টিভির পর্দা আজ উত্তেজনাহীন, নীরব নিথর, আজ কোনো খেলা নেই। আমি পড়ি এটা, আপনি পড়বেন, আমি 3 লাইন পড়েছি। আমাদের খেলাহীন সময় কেমন কাটছে? না, আমার কাছে মানে একটা নেশার ভিতরে আমি ইনভলভ হয়ে গিয়েছিলাম। আমার কিন্তু এই যে এই দুটো অপেক্ষার উত্তেজনা একটা মানে একটু আমার ভিতরে খারাপই লাগছে। আমার ধারাবাহিকভাবে শেষ হয়ে গেলেই বোধহয় ভালো হতো। মাঝখানে বিরতিটা আমার কাছে চাপ সৃষ্টি করছে। ফারুকী ভাই তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফুটবল একটি নেশা জাতীয় বস্তু, নেশা নিয়মিত না করিলে বেড়া ওঠে। আমার আজকে বেড়া উঠেছে, এই বেড়া লয়ে আমি কি করিব? খেলাহীন সময়ে যন্ত্রণা শুধু ফুটবলেই নাকি অন্য কোনো খেলার সময় একই অনুভূতি হয়? ক্রিকেটেও এরকম হয় কিনা? এরকম বলেছেন ফারুকী ভাই তার স্ট্যাটাসে। ফুটবল আসলে নেশাটা করা বেশি, ক্রিকেটের চেয়ে এটা ডোজ বেশি। কবি একটা কবিতা পড়তে চাইছিলেন, এই কবিতাটা বোধহয় মানে আপনি কি পড়বেন? আমি পড়ি তাহলে। মানে আজ কোনো খেলা নেই, এবং একই রকম আপনি কবিতাটা পড়ার আগে আমি ইরেশ জাকেরের কথা বলতে চাই। ইরেশ জাকের বলছেন আরো চমৎকার কথা ফেসবুক স্ট্যাটাসে। তিনি বলছেন, আমার জলমল কই, মানে খেলা কই, কি করি কি করি কি করি, 3-4টা বেশি প্রশ্নবোধক আছে, 10টা 20 বাজে কন খেলা নাই। তো এই বিষয়টাই, এই চিন্তার বিষয়টাই আসছে আমার কবিতা। আমি প্রথম আসলে আমাদের খেলা ক্রিকেট, ফুটবল খেলা তো আমরা তো ফুটবল খেলা দেখতে শুরু করেছি টেলিভিশনে যখন প্রচারিত হতে শুরু করেছি। আগে কিন্তু পাকিস্তান টেলিভিশন বা বাংলাদেশের আর্লি বাংলাদেশের টাইমে সেখানে কিন্তু শুধু ফাইনাল খেলাটা দেখানো হতো, অনেক সময় দেখা হতো পরদিন দেখানো হতো ডেড গেম। তো আমাদের মনে হয় যে এই জেনারেশনের মধ্যে যে আর্জেন্টিনার প্রীতিটা গড়ে উঠেছে, সেটা বোধহয় প্রথম যে 86-এ যখন প্রথম বিশ্বকাপ হলো, সেটা অনেকগুলো খেলা প্রচারিত হয়েছিল এবং আর্জেন্টিনা সেবার চ্যাম্পিয়ন হয়েছিল, ম্যারাডোনাকে দেখেছে। তারপরে মানে ব্রাজিলের খেলা পড়েছে। আমি কোন দলের ঠিক সেইভাবে সাপোর্টার বলা যাবে না, বুঝতে পারছো? যে মানে আমি ভালো খেলা পছন্দ করি। প্রত্যেক দিনই আমি একটা দল বেছে নিই। যেদিনই যে খেলাটা হয়, 2টা দলের মধ্যে একটা দলকে আমি আগামীকাল ব্রাজিল কলম্বিয়া খেলা। না, ব্রাজিল আর কলম্বিয়ার খেলার মধ্যে তো জার্মানি এবং ফ্রান্সের, হ্যাঁ, এইবারে মানে ফিক্সচার যারা তৈরি করেছে আর কি, গ্রুপিং গুলো আমার মনে হয় খুব একটা ভাবে তৈরি করা হয়েছে, যাতে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকান বা দক্ষিণ আমেরিকার দলগুলো যেন পরস্পর মুখোমুখি হতে পারে, ফাইনাল স্টেজে গিয়ে যেন 2 কন্টিনেন্টের লড়াইটা অলমোস্ট নিশ্চিত করা যায়। তো কালকে তো দুটোই মানে কলম্বিয়া এবং ব্রাজিলের খেলার মধ্যে একটা তো হারতেই হবে, এবং না হারা পর্যন্ত তো খেলা চলতেই থাকবে। এটাই হচ্ছে নকআউট পড়বো। হ্যাঁ, তো ব্রাজিল তার নিজের মানে মাঠে কিন্তু বিশ্বকাপ কখনো জিতে না। এটা একটা কিন্তু অ্যালার্মিং ফর হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে আর কি, ফুটবলের বিশ্বকাপের ইতিহাস থেকে। সে যে বিশ্বকাপগুলো জয় করে সবগুলো কিন্তু বিয়ন্ড দি কন্টিনেন্ট, বাইরে অলমোস্ট মোস্টলি। তো কালকে এই খেলার মধ্যে এই খেলা সম্পর্কে ভবিষ্যৎবাণী করাটা কিন্তু এক ধরনের বোকামি, কারণ যে কোনো দলেই জিততে পারে, মানে প্রত্যেকটা দলই প্রত্যেকটা দলকে হারানোর যোগ্যতা রাখে। আপনি খেয়াল করেছেন কিনা, আমাদের ইরেশ জাকের কিন্তু নিয়মিত ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন ফুটবল পণ্ডিত নেব, সেটা বেশ জনপ্রিয় হচ্ছে। আমি একটু জেনে আসি যে ইরেশ একটু বলবেন যে মানে আপনার যে ভবিষ্যৎবাণী তা কত সফল হচ্ছে বা কত ব্যর্থ? খুব ফার্স্ট রাউন্ডে তো একদমই হচ্ছিল না, কারণ যা খুশি তাই হচ্ছিল। সেকেন্ড রাউন্ডে যিনি ভবিষ্যৎবাণীটা মোটামুটি 100তে 100, কারণ আপনি এন্ড অফ দ্য ডে যেটা হয় যে there's a reason why একটা টিম ইজ a favorite, মানে আমরা একটা টিমকে ফেভারিট বলি, একটা টিমকে আন্ডারডগ বলি, যে এবং এটা কারণ আছে, যে কারণ এখানে এই প্লেয়াররা অনেক লিগে অনেক জায়গায় ওদের অনেক অভিজ্ঞ এবং অনেক স্কিলফুল প্লেয়ার থাকে। So second round থেকে যিনি মোটামুটি all of my predictions were correct, because most of them were won by at least on paper যেটা stronger team. Some games were very close, but most of them যেখানে favorite, সবগুলো তো এক গোলের ব্যবধানে শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে ফুটবল স্কিলটা এতটাই ডেভেলপ করেছে, এতটাই টেকনিক্যালি তারা ট্রেইনড আপ হয়েছে,
রানিং উইথ দ্য বল, পাস, সবকিছু মিলে দীর্ঘদিন ধরে একটা খেলা চলছে, তো ফলে সারা পৃথিবীটার মধ্যে এমনভাবে ইনভলভ রয়েছে। একটা মজার ব্যাপার হচ্ছে কি, একজন ফিফা কর্মকর্তা বলছে আমরা এত এত মানে ফিফার মেম্বার হচ্ছে জাতিসংঘের মেম্বারের চাইতে বেশি। হ্যাঁ, জাতিসংঘের মেম্বার স্টেট হচ্ছে 193 আর ফিফার মেম্বার হচ্ছে 213। তো ওই বাকি টিমগুলো কোথেকে আসে? আমি ফেসবুকে সার্চ দিলাম ইন্টারনেটে এই বাকি টিমগুলোকে লোকেট করার জন্য, কিন্তু সেটা পারিনি, জানতে পারি নাই। কিন্তু ফিফা কনফার্ম করছে তাদের মেম্বার হচ্ছে 213 জন। না, যেমন জাতিসংঘের সদস্য না হলেও কিছু দেশ ফুটবল খেলতে পারে, যেমন ধরেন ইউকে, ইউনাইটেড কিংডম আমরা যেটাকে বলি, ওয়েলস কিন্তু বিশ্বকাপ ফুটবলের জন্য ফিফার কোয়ালিফাই করে। বিশ্বকাপের সদস্য। নর্দার্ন আয়ারল্যান্ড যে দেশটা, স্কটল্যান্ড যে দেশটা, তারা আলাদা, বাট জাতিসংঘ রিপ্রেজেন্টেড অ্যাজ গ্রেট ব্রিটেন। স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ফুটবল চালু হলো। হ্যাঁ, মানে স্কটল্যান্ড 1882 সালে। আমি একটু বলতে চাই যে ইরের যাকে তার যে মানে ইয়ের কথা, মানে যে ভবিষ্যৎবাণী, তাকে তো প্রেডিকশন কিন্তু তার অনেকগুলি দারুণ দারুণ প্রেডিকশন আছে। যেমন কোস্টারিকা যে গ্রিসকে হারিয়ে আসবে, সেটার ক্ষেত্রে কিন্তু তিনি কোস্টারিকার কথা বলেছেন, যদিও বলেছিলেন যে গ্রিস শুট আউট হলে গ্রিস জিতবে। হ্যাঁ, আমি ওটা ভুল করছি। ওইটার মধ্যে এটা, সুতরাং মানে নানা রকম। ফারুকী ভাই কি একটু বলবেন যে বিশ্বকাপের আপনার কাছে এত নেশাময় কেন মনে হচ্ছে? মানে না, ফুটবল তো সবসময় ইজ লাইক ড্রাগ। মানে ফুটবল, আমরা যারা রেগুলার বিভিন্ন লিগ ফলো করি, আমরা তো রাত জাগা পাখি খেলা দেখার জন্য, ফলে আমাদের জন্য ইজ লাইক ড্রাগ। আর যখন প্রতি বছর যখন সিজন শেষ হয়ে যায়, তখন অস্থির হয়ে যায় কি ব্যাপার, আগামী 1-2 মাস কিভাবে কাটবে। আর এই ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, এই ওয়ার্ল্ড কাপ আসলে আমার কাছে বেশি ভালো লাগার পিছনে মূল কারণটা, যেটা গুন্দা একটু টাচ করছে, যে বিশ্ব ফুটবলে কিন্তু শক্তির দূরত্বটা অনেক কমে আসছে। এবং আগে যখন আপনারা দেখতেন যে মেজর পাওয়ার হাউস যারা আছে, ব্রাজিল, জার্মানি, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, এই পাওয়ার হল্যান্ড, এরা অন্যদেরকে ডেমোলিশ করবে, এটা ছিল একটা খুব নর্মাল ব্যাপার। এটা আপনি এবার দেখেন, এটা একদমই কাজে আসছে না। এটা শুধুমাত্র যে মানে আমি মনে করি শুধুমাত্র যে লাতিন দলের কারণে এটা হচ্ছে তা কিন্তু না। আপনি খেয়াল করে দেখেন, অনেক আফ্রিকান দলও কিন্তু অনেক ভালো খেলেছে ফুটবল। এবং আফ্রিকান দল যেমন আলজেরিয়া তো জিততেই পারতো জার্মানির সঙ্গে, এরকম অনেক দলই জিততে পারতো। এটা একটা খুব ভালো জিনিস যে এখন আর ওই যে ইরেশের কেন প্রেডিকশনগুলো কাজে লাগে না। এবং প্রথম রাউন্ডে আমি যখন সাংঘাইতে, তো আমরা হোয়াটসঅ্যাপে আর কি প্রেডিকশন চালাচালি করতাম, তো ও বলছিল স্পেন তো জিতবে, তাই আমি বলছি দেখেন চিলি ধরাও দিতে পারে। পরের দিন মজার ব্যাপার কি, স্পেনই সবচেয়ে বেশি গোল খেয়ে আমাদের আনন্দ দিয়েছে, আমাদেরকে আনন্দিত করেছে। স্পেনকে ধন্যবাদ যে তারা হল্যান্ডের 5টা গোল খেতে রাজি হয়েছিল। আগের বছর কেউ রাজি হয় না, এখন এত গোলের ব্যবধানে আর কোন টিমই জিতে না। ওই আইবেরিয়ান পেনিনসুলায় এবার অনেকগুলো গোল খেয়ে আমাদেরকে আনন্দ দিয়েছে। মানে স্পেন, পর্তুগাল দুজনেই। পর্তুগাল তো চারটে গোল খেয়েছে। ফারুক ভাই, আপনি কোন দলের সমর্থন করেন? কোন? হ্যাঁ, আমি তো ঘোষিত ব্রাজিল। তোমার মাথার টুপির রং থেকে। ইরেশ ভাই, আপনি? আমি এটার দলটা আমি বলবো, আমি লিভারপুল। আমার একটা দলের সাপোর্ট করে নাম বলতে চায় না। না, আমি লিভারপুল। না, বিশ্বকাপে লিভারপুল খেলছে না, সেটা না। আমার বিষয় হচ্ছে যে আমি ওটা সূত্র থেকে বলছি, আমার আসলে ইনফ্যাক্ট ইভেন এবার বিশ্বকাপটা এত ভালো হওয়ার কারণে আমি এত এক্সাইটেড। নর্মালি আমার বিশ্বকাপটা একটা বিরক্তির জায়গা, কারণ বিশ্বকাপে প্লেয়াররা আসে, প্লেয়াররা খেলে, প্লেয়াররা ইনজিওর্ড হয়, পরে আমার ক্লাব সাফার করে ডিউরিং দ্য সিজন। বাট এবার যেটা হয় যে আমি হিউজ লিভারপুল ফ্যান, এটা ফারুকী ভাই একটু জানে। এবং আমার ক্লাবের ক্যাপ্টেন যদি কোনো ইন্টারন্যাশনাল দলের ক্যাপ্টেন হয়, তাহলে আমার ওই দলটা ছাড়া আর কাউকে সাপোর্ট করা আমার পক্ষে সম্ভব না। আমার ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিল লিভারপুল। আমি কিন্তু কোনো ক্লাব ফুটবল দেখি না। আমি জানি 4 বছর পর পর বিশ্বকাপ হবে, কারণ আমি ক্রিকেটে তো দেখি। যেমন দুটোই যদি আমি দেখি, তাহলে আমার আর কোনো সময় থাকবে না। আমার দুইটা দেখতে কোনো সমস্যা হয় না। আমি না, মাঝে মধ্যে সিদ্দিক ভাই খেললে আমরা গল্প দেখি। সিদ্দিক ভাই গল্প অবশ্য কোথাও দেখায় না, এটা না, একবারই দেখাইছে। একটা ইন্ডিয়া টুরটা একটু লাইভ করছিল স্টার স্পোর্টস। আমরা একটু কবিতাটা কি পড়বো? যেহেতু আজকে খেলা নাই, যারা খেলা দেখার মানে মিস করছেন, তারা হয়তো কবিতাটা পছন্দ করতে পারে। আজ কোনো খেলা নেই, এটা 1986 সালে মেক্সিকোতে যে বিশ্বকাপ হয়েছিল, তখন লিখেছিলাম, আজ কোনো খেলা নেই, টিভির পর্দা আজ উত্তেজনাহীন, নীরব নিথর, আজ কোনো খেলা নেই। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র থেকে আজ আর ভেসে আসবে না প্রাণচঞ্চল মেক্সিকোর হাওয়া,
আজ গোল নেই, পেনাল্টি নেই, কর্নার নেই, অফসাইড নেই, আজ কোনো টাফ ট্যাকলিং নেই, আজ সারা পৃথিবীর ছুটি। হাবালাঞ্চ এখন ঘুমোচ্ছেন, ম্যারাডোনা, রুমানিগে, প্লাটিনি, সক্রেটিস সব উধাও আকাশে। রাত জাগা ফুটবল পাখিদের প্রতি মেক্সিকোর স্তনবতী সোনার মেয়েরা আজ পাঠাবে না কোনো আমন্ত্রণ। টিভির পর্দাকে আজ মনে হলো মৃত ইলিশের চোখের মতন স্থির, চঞ্চলতাহীন, স্বচ্ছ, শূন্য কাচ। আজ এই মধ্যরাতের টিভির পর্দায় হঠাৎ আবিষ্কৃত হলো আমার হৃদয়। আমি দুটো কথা বলতে চাই। জি। এটা হচ্ছে যে গুন্দার এই কবিতাটা শুনে খুবই মজার কবিতা। মন খারাপ লাগছে একটু না, সক্রেটিসের কথা। না, আর গুন্দা আমার খুব প্রিয় কবি, এটা সবাই জানে, আমি অনেক জায়গায় বলি। কিন্তু কবিরা যে ভবিষ্যৎ দ্রষ্টা হয়, দেখেন 28 বছর আগে উনি দেখে ফেলছে যে মোস্তফা সরোয়ার ফারুকী, ইরেশ জাকের বা আরো অনেকে 28 বছর পরে ফেসবুকে কি হাহাকার করবে খেলা না থাকলে, এটা উনি আগেই লিখে ফেলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গুন্দা ফুটবলের সমঝদার দর্শক, উনি শুধু ফুটবলই দেখেন তা না, শেষ লাইনটা থেকে বোঝা গেল উনি গ্যালারি শো দেখেন। আমি তো ওই আসলামের ইন্টারভিউ নিচ্ছিল, আসলাম আমার কিন্তু পুরো স্ট্রাইকার ছিল বাংলাদেশ। অফকোর্স আমারও, আমি আবার কাজী সালাউদ্দিন, আমি মাঠে গিয়ে খেলা দেখতাম, বুঝছো, আমি মাঠে মারামারি করতাম। একবার তো আমার মাথার মধ্যে, আমি কে যেন গোল করলো, আমি আবাহনীর সাপোর্টার ছিলাম, নান্নু বোধহয় গোল করেছিল, বুঝছো, মোহামেডানের বিরুদ্ধে। আমি যে লাফ দিয়ে উঠলাম, মাথাটা, আমি তো লম্বা, তো খেয়াল ছিল না, মাথাটা এই যে গ্যালারি যে এটা থাকে এটার মধ্যে বাড়ি লাগলো। এখনো পরে মাথার মধ্যে রক্ত জমে গেছিল, আবার মানে ভয় পেয়ে গেল, মাথার মধ্যে এত বড় আঘাত। ফুটবলের জন্য আপনি রক্ত দিয়েছেন? দেই নাই, রক্ত বেরো, রক্ত জমাটবদ্ধ রক্ত। হ্যাঁ, পরে আমি আর ওই গ্যালারির নিচে দাঁড়িয়ে খেলা দেখি না পরে, মানে কারণ কখন লাভ দিয়ে দেন আপনি, এতটাই উত্তেজিত হয়ে উঠতাম খেলায়। আমরা একটু ইয়া প্রসঙ্গে আসি, ইরেশ জাকেরও কি মাঠে গিয়ে খেলা দেখেছেন? হ্যাঁ, মোহামেডান আবাহনী সাপোর্টার, আবাহনী সাপোর্টার, আপনি কোন দলের আমি সাপোর্টার? মোহামেডান সাপোর্টার। আমি তো হাফিজের একদিন, হাফিজ সাহেব যখন মন্ত্রী হলেন, তাকে একদিন তার সঙ্গে দেখা হয়েছিল, আমি বললাম ভাই আপনার দিকে আমার খুব রাগ। বলি কেন? 4টা গোল দিছিলেন না, আমি আপনার আবাহনীর গোল দিলেন। মাঠে গিয়ে খেলা দেখাটা মিস করেন? মনে হয় যে বাংলাদেশের মানে বা প্রায় দেখেন? এখন তো আর মাঠে গিয়ে খেলা দেখা হয় না, ক্রিকেটটা দেখা হয় মাঠে গিয়ে, ফুটবলটা দেখা হয় না। ফুটবল আমিও ছেড়ে দিয়েছি, মাঠে অসম্ভব লেভেলে মিস করি, কারণ মাঠে খুব ছোটবেলার স্মৃতি তো, বাট আমি ইন্টারন্যাশনাল ফুটবল যে মাঠে দেখার যে এক্সপিরিয়েন্স, এটা ইজ আনবিলিভেবল। কারণ ইটস লাইক 70-80 হাজার মানুষ একসাথে উঠছে, একসাথে নামছে, মানে এটা মানে ক্রিকেটে যেরকম আপনি যদি দেখেন, ক্রিকেটের একটা মজার বিষয় যে আপনি টেলিভিশনে ক্রিকেট দেখতে, আপনার দল যখন খারাপ খেলে তখন তো হতাশাটা অনেক আগে চলে আসে, আপনি একা একা নিজের হতাশা নিয়ে আছেন। মাঠে গেলে কিন্তু ওর ডিফারেন্ট এনার্জি, মানে 3 উইকেট, মানে ঘরে যেখানে 3টা উইকেট পড়ে যাওয়ার পর হতাশা চলে আসে, মাঠে গেলে 7টা উইকেট পড়ার পর আসে। ইউ ফিল দ্যাট পজিটিভ এনার্জি, ওই পজিটিভ এনার্জিটা ডেফিনেটলি মিস করি। ফারুকী ভাই মাঠে গিয়ে খেলা দেখেন? আমি তো ছোটবেলায়, আমরা তো আমাদের কম্পিটিশন লাগতো যে মহল্লা থেকে বের হওয়ার পথে রাস্তার দুই পাশে আবাহনী যদি 30টা ফ্ল্যাগ লাগায়, মোহামেডান 32টা লাগায়, তারপরের দিন আমরা আরো 5টা লাগাই। ফলে আমরা খেলা না দেখে তো কোনো উপায় নেই। এবং খেলা দেখাটা যেহেতু আগে তো খেলা দেখা মানে মারামারি হতো এবং মারের হাত থেকে বাঁচতে হতো। ফলে এগুলো একটা কৌশল ছিল, আপনি কোন সময় বেরোবেন, কোন রাস্তা দিয়ে গেলে মোহামেডান মার দিবে, কোন রাস্তা দিয়ে গেলে আবাহনী স্ট্রং আছে। হ্যাঁ, আমি গ্যালারিতে একবার মোহামেডানের মধ্যে বসে গেছিলাম না জেনে, চিন্তা করছি আবাহনী করছি। আমাদের ছোটবেলায় সাপোর্ট করতে শুরু করলাম, বুঝতে পারলাম যে সবাই মোহামেডান, এবং সেটা ভয়ঙ্কর ছিল আসলে। মোহামেডানের লাইফ রিস্ক ওই সময়, এটা এত বেশি প্যাশনেট ছিল জিনিসটা। এবং আমাদের মনে আছে যে আমরা আমাদের যে জায়গায় থাকতাম মিরপুরে, আমরা সবচেয়ে বড় পতাকাটি কম্পিটিশনের, সাংঘাতিক রকম কম্পিটিশন, বিশাল ব্যাপার। আর এই বছর হেরে গেলাম, ধরেন ফেডারেশন কাপে আমরা হারলাম ফ্ল্যাগ কম্পিটিশনে, ইজ্জত তো আর থাকলো না, লিগে ওদেরকে দেখা দিতে হবে, লিগে গিয়ে দেখা দিতে হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আবারও অনেক কথা হবে আপনাদের সঙ্গে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। কবি নির্মুক্তগুণ, আমাদের দর্শকরা আবার একটু ক্রিটিক্যাল হয়ে উঠছে, তারা একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে ফুটবল বিশ্বকাপ চলছে ভালো কথা, কিন্তু অন্য দেশে পতাকা উড়ানোটা কি ঠিক কি বেঠিক, সেটা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাইছেন। কবি, আপনি যদি শুরু করেন। এখন আমাদের বাঙালির মধ্যে কিন্তু একটা মানে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ কিন্তু আছে, তারা এটা একটা পজিটিভলিও দেখা যেতে পারে, যদিও মানে আমাদের
নিজের দলগুলো, ফুটবল দলগুলো এমনকি সাব গেমসেও করতে পারছে না, সাব গেমস উইন করতে পারছে না, তাই না? ফলে আমাদের ফুটবলটা একটু ডিকেইং। তো এখন কিন্তু ফুটবলের প্রীতিটা কিন্তু, তো ভালোবাসাটা ফুটবলের প্রতি, এটা তো বাঙালির খুব তীব্র আকারে আছে। যে রবীন্দ্রনাথ যিনি ফুটবল খুব একটা পছন্দ করতেন না, যিনি বলতেন যে এটা সমুদ্র পাড়ের লম্ফজম্ফ, তিনি ইংল্যান্ডে থাকতে খেলা দেখেছেন, কিন্তু ভারতে তখনও ফুটবল আসেনি। ভারতে ফুটবল আসছে 1900 কত সালে যেন 14 দিকে। তো তিনিও কিন্তু গোষ্ঠপাল যখন খুব ভালো চীনের প্রাচীর হিসেবে তিনি কলকাতার মাঠে আবির্ভূত হলেন, তার বাড়ি ছিল ফরিদপুরে। রবীন্দ্রনাথ কিন্তু তার জনপ্রিয়তা দেখে তিনি ফুটবল সম্পর্কে আগ্রহ প্রকাশ করে গোষ্ঠপালকে শান্তিনিকেতনে নিমন্ত্রণ জানিয়েছিলেন, এবং গোষ্ঠপাল গেলে রবীন্দ্রনাথ তো তাকে ধরে আলিঙ্গন করেছেন এবং তাকে বলেছেন, তুমি সত্যি তো চীনের প্রাচীরের মতোই তোমার শরীর, হ্যাঁ, তোমার খেলা আমি দেখতে পারলাম না, কিন্তু তোমার কথা আমি শুনেছি। তো রবীন্দ্রনাথের একটা ভালো, শান্তিনিকেতনে একটা ফুটবল শেখানোর আলাদা করে ক্লাস শুরু করেন। কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু বলতেন যে ফুটবল কিন্তু ফুটবল খেলা গীতা পাঠের চাইতে পবিত্র। আচ্ছা, স্বামী বিবেকানন্দ খারাপ কথা বলেনি কিন্তু। হ্যাঁ, সুতরাং এই যে স্পোর্টসের দিকে মানুষকে ধাবিত করার জন্য, তাকে উদ্বুদ্ধ করার জন্য, যেমন আমি আমার গ্রামে কিন্তু এবার একটা আমাদের স্কুলের যে মাঠটা, এটা 3 লক্ষ টাকা দিয়ে মাটি কেটে এটাকে বালু দিয়ে এটাকে সমতল করেছি, শুধু এই বিশ্বকাপের সময় যেন আমাদের ছেলেরা এই মাঠটার মধ্যে সুন্দরভাবে খেলতে পারে, এই বিশ্বকাপটাকে সামনে রেখে। এখন প্রতিদিন সেখানে বিভিন্ন দলে ভাগ হয়ে খেলা হচ্ছে, হাজার হাজার লোক হচ্ছে সেই মাঠে খেলা দেখতে। কি দারুণ। ফারুক ভাই, আপনার কি অবস্থা? আপনি পতাকা নিয়ে আপনার কোনো মন্তব্য বা আপনি এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হন? না, এটা খুবই ভ্যালিড কোশ্চেন। এটা সত্য কথা। আপনি যদি এই ধরনের পতাকা কালচারটা আমি অন্য কোথাও দেখিনি, আমি যে কটা দেশে গেছি, হুইচ ইজ ট্রু। পতাকা ওড়ানোর একটা রীতি আছে যে আপনি নিজের দেশের পতাকা সাথে নিয়ে অন্য দেশের পতাকা ওড়াতে পারেন, এটাও সত্য কথা। পাশাপাশি গুন্দা যেটা বললো, আমি লোকাল কনটেক্সটে যদি এটাকে দেখি, এটা কেন পতাকা ওড়ায়, আমার মনে হয় না যে ওই রাষ্ট্র বা ওই রাষ্ট্রের প্রতি প্রেম বা আনুগত্য থেকে কেউ পতাকা ওড়ায়। এটা অনেকটা ডেকোরেশন পিসের মতো আমার কাছে যেটা মনে হয়। ইটস লাইক ওই দুইটা কোমের মধ্যে লড়াই হতো না আগে, তো আমরা আর্জেন্টাইন কোম, আমরা ব্রাজিলিয়ান কোম, আমাদের লোকাল কনটেক্সটে এই পতাকাটা অনুবাদ হচ্ছে এই অর্থে। কিন্তু আরো একটা জিনিস আমার খুব মনে হয় যে এটা বোধহয় দেশ হিসেবে আর্জেন্টিনা বা ব্রাজিল বলতে যাবে না, ওইটা একটা দল, একটা দল আর তোমার কোম, এবারে লেটস ফাইট। ফলে কি বলে, সোজা সাপটা রায় দেওয়া খুব মুশকিল, কারণ আমাদের লোকাল কনটেক্সটে জিনিসটা খুব নিষ্পাপ কারণে তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি সংবিধানের আলোকে দেখেন, হুইচ ইজ কন্ট্রারি টু আওয়ার ইরেজ জ্যাকেট, কি মনে করছেন? এখন যদি আমরা একদম খুব স্ট্রিক্ট আইন প্রয়োগ করি, তাহলে হয়তো বিষয়টা একটা লেভেলে বেআইনি, এবং ওখানে অনেক আরো অন্য প্রশ্ন চলে আসে যে একটা ক্রিকেটের সময় কিছু কিছু দেশের পতাকা ইয়ে করার ব্যাপারে আমরা ইয়ে করি, এবং তাহলে সব দেশের পতাকা, তাহলে ভারত পাকিস্তান উঠলে সমস্যা কোথায়? অনেক ধরনের প্রশ্ন চলে আসে। এন্ড অফ দ্য ডে আমার একটা যেটা আমাদের নিজেদের ব্যাপারে সমালোচনা আছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় বেঠিকটা খুব দেখার, বড় করে দেখার চেষ্টা করি, যে এইটা, এবং আমার কাছে কেন মনে হয় যে আমাদের আসলে দেশপ্রেমটা খুবই নড়বড়ে, খুব উইক। না হলে তো আমি ব্রাজিলের পতাকা উঠছে এটা দেখে আমি বাংলাদেশকে ভালোবাসা থামিয়ে দেবো, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় না। আমাদের খুব যেটা হয় যে এই জায়গার সঙ্গে দেশপ্রেমকে যুক্ত করার মধ্যে ঠিক হবে না। মানুষ কিন্তু ওই কারণেই এই প্রশ্নটা তুলছে, এই পতাকা কেন উঠছে, আমাদের দেশের প্রতি প্রেম। আমাদের দেশের প্রতি প্রেম দেশপ্রেম তো এত সহজ বিষয় না। হ্যাঁ, আমাদের দেশে আমি এটা দেখেছি, আমাদের ধর্মানুভূতিও এরকম উইক, যে পূজার সময় যদি একটু ঢোল বাজানো হয় তাহলে আমাদের তারাবির পড়তে খুব কষ্ট হয়। তবে তোমার ফোকাসটা, তারাবির প্রতি ফোকাস তোমার কতটুকু, যে তোমার পাশে একটা আওয়াজ হলে তোমার নামাজে অসুবিধা হবে, ওইভাবে দেশপ্রেমও কতটুকু আমাদের, যদি আমাদের একটা পতাকা উঠলে আমাদের দেশের প্রেমের প্রশ্ন চলে আসে। একটা ব্যাপার আছে, আমি একটু যদি ইয়েস, এটা অ্যাজ ইউ সেড, যেটা লিগালি প্রবলেম আছে, কিন্তু ইরেশ একটা আরেকটা অ্যাঙ্গেল এটার মধ্যে আছে, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের পতাকা উঠলে তখন আমরা কোনো আপত্তি করি, আমি নিজেও আপত্তি করি। এটার উত্তরটা বোধহয় একটু, প্রত্যেকটা জিনিসে ওটার একটা কনটেক্সট থাকে, সেই কনটেক্সটে দেখতে হবে। ভারত পাকিস্তানের ক্ষেত্রে দেখেন, আমাদের সঙ্গে ভারত পাকিস্তানের পলিটিক্যাল রিলেশন আছে, পলিটিক্যাল অ্যানমিটি আছে, ব্যবসা বাণিজ্যের ঝামেলা আছে, আমাদের অনেক রাজনৈতিক দলের পলিটিক্যাল লয়ালটি আছে টুয়ার্ডস ভারত অ্যান্ড পাকিস্তান। ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে দেখেন এখানে কোনো পলিটিক্যাল লয়ালটি নাই,
It's just Innocent. foam. It's just Innocent foam relation. বা দল দুইটা আলাদা। It's like Barcelona and Real Madrid. রাষ্ট্র হিসেবে আনুগত্য প্রকাশের জন্য কেউ পতাকা দেখায়, I don't believe. But পাকিস্তান এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সেরকম সম্ভাবনা তারা থাকতে পারে। জানে না। আমাদের এখানে এখানে যে আমরা আবার ওটার মধ্যে যদি যাই, আমরা ফরেন রিলেশনস এর মধ্যেই যাই, তাহলে যদি সব দেশের মানে যদি একভাবে আমরা দেখি, তাহলে তো আমাদের যেটা যেটা হবে যে আমাদের তাহলে তো প্রত্যেকটা দেশের ভিসা প্রসেস এক হওয়া উচিত। আমরা বলতে পারি হ্যাঁ আপনি কে বলছেন আপনি ভারতের ফ্ল্যাগ উড়াতে দিবেন না, কিন্তু জার্মানির ফ্ল্যাগ কেন উড়াতে দিবেন? ভারত আর জার্মানি ভিসা Context এক না তো, দুটো আর ভিসা প্রসেস তো এক না। Plus context জার্মান is ভিসা different. পাওয়া বা একজন জার্মানকে আমাদের দেশে ভিসা দেওয়া আর একজন ভারতীয়কে আমাদের বা দেশে একজন পাকিস্তানিকে ভিসা প্রেক্ষাপট এবং দেওয়া। পরিপ্রেক্ষিত আসলে অনেক আলাদা। Exactly. হিস্টোরিক্যাল পলিটিক্যাল রিলেশনস গুলো আমাদের বিবেচনায় কাজ Exactly. করে। কারণ হলো এই যে এই ব্রাজিল, আর্জেন্টিনা এদের সঙ্গে আমাদের কোনো অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ নেই, তাদের সঙ্গে কোনো ক্ল্যাশ নাই, তাই না? তাদের সঙ্গে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, পলিটিক্যাল লয়ালটিও নাই। লয়ালটিও নাই। এবং তারা হিস্টোরিক্যালি আমাদেরকে কোনোদিন কোনো হ্যাঁ, তারা আমাদের মারেও ধারে না, কাছেও না। তারা আমাদের কিছু কারেও না, তারা আমাদের কিছু দেয়ও না, এমনকি চিনেও না। চিনেও না। ফলে আমরা মোটামুটি ভাবে নিজের সত্তাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ওরে একটা খেলায় যে মেতে না, দিছি। এর মধ্যে আইসোকে খেলি। না, এর মধ্যে আমরা কিন্তু কোনো ছোট দলকে চুজ করি নাই। আমরা চুজ করেছি বড় যে দলটা 5টা ওয়ার্ল্ড কাপ আমাদের উইন করেছে, যে দলটা 2টা 7টা ওয়ার্ল্ড কাপ উইন করেছে। আমি আমরা ওখানে বসে আছি। বিজয়ের আনন্দের সঙ্গে আমি যুক্ত হতে চাই। Exactly. এই বোধটাই তাকে অনুপ্রাণিত করেছে এই দুটো দলকে চুজ করতে। Exactly. আমার মনে হয় এটা কোনো রাষ্ট্রের প্রতি কিন্তু সেই ক্ষেত্রে loyalty থেকে করে মানুষ। জার্মান যে ইতালি যে 4বার এবং জার্মান যে 3বার জিতলো, এদেরকে কেন সাপোর্ট করে না? এদের সাপোর্ট করে না এই জন্য যে কলোনিয়াল পাওয়ার Yes, হিসাবে আমাদের অতি নিকট অতীতে তারা আমাদের কাছে অত্যাচারী ছিল। Exactly. ফলে হয়েছে কি, মজার বিষয় কিন্তু দেখবেন যে আপনাদের একটু কৃষ্ণবর্ণের মানুষ সামনে আসলে কিন্তু বাঙালিরা নার্ভাস হয় না, কিন্তু ফর্সাগুলো আসলে আমাদের এটাও নার্ভাস কারণে, এটাও নার্ভাস হয়ে আমরা ওদের প্রতি অনেক বেশি না, অনুগত আমার কাছে মনে হয় যে খেলাটা হচ্ছে সভ্য মানুষের যুদ্ধের একটা ফর্ম। সেখানে হ্যাভ আর হ্যাভ নটরা লড়াই করে, আমরা হ্যাভ নটদের পক্ষে আছি, Exactly. Obviously, এবং সবসময় না, হ্যাভদের এবং বিপক্ষে আছি। আর্জেন্টিনার কোন জিনিসে যে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি এদের সাথে লড়াই করতে পারবে? লড়াই করতে পারে, ওখানে কোনো কিছু পারে না। ম্যারাডোনা has become more than just a player. He's a right. symbol of this third world struggle. Symbol of defiance. হ্যাঁ, এবং গরিব এই মানুষের যে বস্তু পর্তুগাল যে আসে। 4টা গোল খেলো, পর্তুগিজ কলোনি ছিল তো ব্রাজিল, হ্যাঁ, ওখানে যখন তারা খেলতে গেল তাদের তো একটু They feel nervous. অপরাধ ফিল না, সেন্স অফ গিল্ট কাজ করে। হ্যাঁ, ব্রিটিশরা কেন মানে ব্রিটিশরাই দুটো খেলাই উপহার দিয়েছে পৃথিবীকে, ফুটবল এবং ক্রিকেট। ফুটবল এবং ক্রিকেট আজ পর্যন্ত সে বিশ্বকাপ জিততে পারলো না। চাপে থাকে। স্পেন আর চিলির খেলায় যে চিলি স্পেনকে হারিয়ে দিল, এর চেয়ে বেশি মানে আনন্দদায়ক কিছু তার হতে পারে না। কারণ চিলি একসময় Yes, স্পেনের উপনিবেশ ছিল, সেটাই বলছি। কলোনি এই ছিল। ওই কলোনিগুলোর সঙ্গে যখন খেলা হয় না, তখন কিন্তু ওই অতীতের যে রক্ত ধারার ভিতরে জেনেটিক্যালি এটা কিন্তু চলে আসে স্পিরিটের ওদের ভিতরে। মধ্যে এটা আসে আর আমাদের মধ্যে আসে হচ্ছে আমরা এটা দেখে মজা পাই। আমরা এটা দেখে মজা পাচ্ছি। আমরা ক্লাসিক ছাগলের চতুর্থ I mean, well, we don't want to be, এটা কেন করে আমরা we don't want to be left out. এই যে একটা বিশ্বযজ্ঞ হচ্ছে, এই যে একটা ফান হচ্ছে, এর মধ্যে আমরা we don't want to be left out. ফলে আমরা নিজেদেরকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং করে লড়াই করছি। আমরা তো লেফট আউট তো নাই, আমরা ইনফ্যাক্ট we are probably the country that is involved. featured most in international media after the country is playing World Cup. কারণ আমাদের দেশে এই ব্রাজিল আর্জেন্টিনা যে phenomenon. ফ্যানাটিসিজম, এটা কিন্তু বিভিন্ন পত্রিকায় কভার্ড হয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া হ্যাঁ। ইট হ্যাজ বিন না, তবে আমি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখতেছিলাম যে কম বেশি মানে যারা ফুটবল খেলে না, মানে তাদের মধ্যে মানে বা ফুটবল ওই লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করে না, তাদের যেমন আমি বলতে পারি চীনের কথা, আমি বলতে পারি মিডল ইস্টার্ন সবগুলি দেশের কথা, তারাও কিন্তু ফুটবলের নিয়ে একই রকম প্রায় আগ্রহ অনুভব করে। ইরেশ ভাই, আপনার জন্য একটি প্রশ্ন আছে সুয়ারেসের কামড় নিয়ে। লিভারপুলের সাপোর্টার। প্রশ্নটা কি ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার বলেছিল? উনি নাম লিখতে রাজি হন নাই, তবে আমি যতদূর জানি সুয়ারেস বার্সেলোনা চলে যাচ্ছেন, এটাতে সুয়ারেজের দাম নাকি কামড় বেড়ে গেছে। কামড়ের পরে বাড়ে নাই খেলা। প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে যে এটা নিয়ে আপনার মন্তব্য কি? মানে সুয়ারেসের কামড়টা কি মানে এটা এমনিতেই মানে না মানে ও জানতে চাচ্ছে কামড়টা যথাযথ হয়েছিল কিনা নাকি আর একটু বড় কামড় দরকার ছিল। What is your opinion on it? না মানে এটা হয় কি যে মানে আছে না যে কি বলে শেষমেশ কিন্তু বার্সেলোনা ঠিকই সুয়ারেজকে কিনলো। হ্যাঁ, I'll never defend something like সুয়ারেজের কামড় দেওয়া, মানে এটা obviously এটা খেলার মাঠে এসবের কোনো
এই জিনিসগুলো নাই। হ্যাভিং সেড দ্যাট, খেলার মাঠে অনেক কিছু হয় যেটা আমরা হয়তো চোখে দেখি না। ইফ ইউ হ্যাভ এভার প্লেড ফুটবল তাহলে আপনি জানবেন, ওই যে আপনার যে একটা প্লেয়ার পড়ে আছে ওখানে গিয়ে মনে হয় প্রতিপক্ষকে আদর করছে, ওই সময় যেই ভাষায় কথা বলা হয়, হ্যাঁ সেই জিনিসটাও আমরা যদি আসলে জানতাম তাহলে আমাদের কাছে খুব ইয়ে করতো। তারপর সুয়ারেজের আসলে চিকিৎসা দরকার, একটা মানুষকে কিছুদিন পর কামড়াবে স্ট্রেস বেড়ে গেলে, অথবা তাকে টিকা দেওয়া হোক জলাতঙ্ক, মানে এই জিনিসটা দেখতে খারাপ লাগে। বাট হ্যাভিং ওটা বলতে তার কি, জিরুকে আমরা দেখছি প্রত্যেকটা খেলায় ও ফ্রান্সের স্ট্রাইকার, ও কোন ওই দিয়ে বাড়ি মারে, হাত দিয়ে থাপ্পড় মারে, হাত দিয়ে থাপ্পড় মারা, কোনো দিয়ে বাড়ি মারার কোনো নিয়ম নাই, জাস্ট বিকজ ও বাড়িটা খারাপ মারে এবং এই যে রক্ত বাইর হয় না দেখে ও কিন্তু কোনো ব্যান খাচ্ছে না। হ্যাঁ, কিন্তু সো এখানে অনেক কিছু বলার থাকে। সুয়ারেজকে আমি কখনোই ডিফেন্ড করবো না, বাট এটার কারণে অনেক ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার এখন অনেক ধরনের অনেক ইয়েরা এসে সুয়ারেজ সম্বন্ধে খুব মানে আছেন তারা, আমি আসলে সুয়ারেজের ভালোটা দেখতে চাই কিন্তু ও কেন এটা করলো, এগুলো অত্যন্ত বড় ওরা যতগুলো ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার আছে, যতগুলো এই শালার প্রশালা চেলসি ম্যান সিটি সাপোর্টার আছে, ম্যানচেস্টার সিটি সাপোর্টার আছে, বাংলাদেশের সবগুলা এটা দেখা মাত্র খুশি হয়েছে। কিন্তু আমার কাছে আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টাররা লিভারপুলকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবে কিনা সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। ভাবে এবং এটা আমার হিসেবে লিভারপুলের প্রতি আমার প্রেম আছে, আমি জানি ভালো। আমার বন্ধুবর আনিক হক ব্যারিস্টার এবং তোফায়েল রশিদ রবির, এর দুজনের কথা বলি, এর দুজন লাইফ লং ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার। ওরা আমাকে অন রেকর্ড বলছে যে ওদের লাস্ট সিজন ম্যানচেস্টার ইউনাইটেডের 7 নম্বর হওয়ার চেয়ে লিভারপুলের লিগ না জেতাটা ওদের জন্য অনেক বেশি স্বস্তির ছিল। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার এই আলোচনায়। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফারুকী ভাই, আপনি বাংলাদেশের একজন স্বনামধন্য পরিচালক, এই বিশ্বকাপে খেলোয়াড়দের অভিনয় কেমন দেখছেন? অসাধারণ। তার অস্কার কি পাবেন এই বিষয়ে আমাদের কঠিন লড়াই লাগছে। ভালো কিনা না, ওদের অভিনয় অসাধারণ। এটা আমার মনে হয় এই আধুনিক ফুটবলের অনেকগুলো পজিটিভ দিক আছে। আধুনিক ফুটবলের ব্যারামের দিক হচ্ছে এটা, যে ফুটবলার এখন ধরার আগে পড়ে যাওয়ার জন্য রেডি থাকে। আমার মনে হয় এটার জন্য আপনারা কৃতিত্বটা পার্টলি দিতে পারেন একজন ফুটবল ঈশ্বর, অসাধারণ খেলোয়াড়, আমি যার ভয়ঙ্কর ফ্যান, সারা দুনিয়ায় ফ্যান, ডিয়েগো ম্যারাডোনা। প্লে অ্যাক্টিং কে একদম এটা কি বলে এটাকে রিচুয়ালে পরিণত করেছে। এখন এরপরে দেখি যে এই ওয়ার্ল্ড কাপ আপনি দেখেন ছোঁয়ার আগেই পড়ার জন্য বসে থাকে ওরা, লজ্জাবতী লোক। ম্যারাডোনার আমল তো 90 সালেই শেষ, মানে এখন বাঙালি বেশিরভাগ ফ্যানকে বললে কিন্তু আপনাকে উল্টা ক্লিন্সম্যানের কথা বলবে। অফ কোর্স সেও প্লে অ্যাক্টিং করছে, বাট আপনি ম্যারাডোনার প্লে অ্যাক্টিং যদি দেখা শুরু করেন আপনি দেখবেন যে ম্যারাডোনা যে পরিমাণ মাইর খেয়েছে, আসলে অফ কোর্স মাইর খেয়েছে, আনডাউটেডলি যে পরিমাণ মাইর খেয়েছে, ও দুই একটা অভিনয় করতেই পারে। ওই মার কিন্তু মেসিও খায়, ম্যারাডোনার মতো মার মনে হয় না। মেসি প্রতি খেলায় ওর পায়ের মধ্যে ওর যে শিন গার্ড থাকে, প্রতি খেলায় শিন গার্ড হচ্ছে লাথি খায়। there are players that naturally more মেসির আপনি দেখবেন পড়বেন না, মেসির আপনি মাইরাও ফেলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, মেসির মুভমেন্টটা খুবই আমি দেখছি যে আপনি বলছেন যে এটা নতুন মানে ফুটবলের যে আধুনিকায়ন সেটার একটা নতুন ব্যারাম। আধুনিক ফুটবলের অনেকগুলো পজিটিভ দিক আছে, এটা হচ্ছে ব্যারামের দিক, যে প্লে অ্যাক্টিং বাড়ে। এখন ট্যাকলিং কিন্তু has become very very restricted. আগে যেসব ট্যাকল পিছন থেকে ট্যাকল করা, আগে পিছন থেকে ট্যাকল করলে ইট ইউজ টু বি মানে মানুষ এটাকে বাহাবা দিত। এখন পিছন থেকে ট্যাকল করাটা কিন্তু অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। স্টার্টস আপ চ্যালেঞ্জ মানে অলমোস্ট স্ট্রেট রেড কার্ড। সবসময় সবচেয়ে কম মোলায়েম শাস্তিটা হচ্ছে ইয়েলো কার্ড। কবি কিছু বলবেন যে এখনকার ফুটবলের অভিনয় বা এটা খেলার মান বা খেলাকে একটু স্লো করে দেয় কিনা? না, অভিনয় তো মানে অকারণ ড্রাইভ, মানে এই থেকে পানিশমেন্ট থেকে এসকেপ করার জন্য যাকে ফাউল করেছে তাকে বুকে জড়িয়ে ধরে অভিনয় করছে, তাই না? তো সেটা তো মানে ইজ পার্ট অফ লাইফ। খেলার ভেতরে তার যে কম্পিটিশন, যেখানে খুব উচ্চ মার্গীয় একটা হাই টেনশন যেখানে কাজ করে, সেখানে তো অভিনয়ের আশ্রয় নেই। আমি ক্রিকেট খেলার সময় কমেন্টেটর টনি গ্রেগ একবার বলছিল, মানে বিহাইন্ড দ্য উইকেট তারা স্লেজিং করে আর কি ব্যাটসম্যানকে, তারপর বল হয়তো লাগলো না, মানে ব্যাটে লাগেনি, মানে ব্যাটে লেগে আসছে, কিন্তু সে এমন ভাবে চিৎকার করতে শুরু করেছে, টনি গ্রেগ বলছিল মাই গড, অস্কার উইনিং পারফরম্যান্স, তাই না? সুতরাং সেটা কিন্তু আছে, অভিনয় জিনিসটা এজ এ পার্ট অফ মানে গেম, এটার ভিতরে থাকেই। রুবেনের যে মানে গোলটা নিয়ে ওটা নিয়ে প্রশ্ন উঠেছে, যে পেনাল্টিটা পেয়েছে ওটা হয়তো প্লে অ্যাক্টিং না, কিন্তু এর আগে দাবি করেছিল ওটা প্লে অ্যাক্টিং, দামি করাটা প্লে অ্যাক্টিং।
ফারুকী ভাই, আপনি বিরতির সময় বলছিলেন যে আপনি ব্রাজিলের দুর্বলতা নিয়ে একটু বলতে চান, আপনি কি মিনিট খানেক একটু বলবেন ব্রাজিলের দুর্বলতা? যেটা আপনি ফ্রেডের প্রসঙ্গ বলেছিলেন, ব্রাজিলের সবচেয়ে প্রথম দুর্বলতা হচ্ছে ব্রাজিল এই 4টা খেলা খেললো না, 4টা খেলা ব্রাজিল 10 জন নিয়ে খেলেছে। এটা হচ্ছে প্রথম দুর্বলতা। আপনি শুরুতে একজন নাইকো দুধ ভাত নিয়ে নামছেন। ফ্রেড হচ্ছে ব্রাজিলের দুধ ভাত, আর্জেন্টিনার একই দশা, হিগুয়েইন হচ্ছে ওদের আর্জেন্টিনার দুধ ভাত। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, আমি জানি না, অবশ্য দেখেন আমি যখন এই কথাটা বলছি আবার একই সঙ্গে আমি এটা জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে ব্রাজিলের এবারে অ্যাটাকের পরিমাণ, শটস অন গোলের পরিমাণ এবং ব্রাজিলের গোলকিপারকে ঠেকাতে হয়েছে কম, গতবারের সঙ্গে তুলনা করলে প্রত্যেকটা বেশি, যেমন অ্যাটাক বেশি করেছে, শটে গোল নিয়েছে বেশি। কিন্তু খেলার কথা যদি বলেন, এই খেলা ব্রাজিলে এই খেলা দেখতে আসলে আমি মোটো মানে এই খেলা দেখার জন্য আমি বসি না, আমি স্ট্যাটিস্টিক্স দেখতে বসি না, ব্রাজিলের খেলা দেখতে বসি। কিন্তু দেখেন সোলারি কি করেছে, ও মাঝ মাঠে যেই প্লেয়াররা খেলে এরা দেখেন পালেনো, লুইস গুস্তাভো বুঝলাম যে হিজ এ হোল্ডিং মিডফিল্ডার, কিন্তু আপনি দেখেন অন্য যারা আছে পালেনো হোক বা যে হোক, সবচেয়ে স্লো মুভার। অস্কারকে দিয়েছে উইঙ্গে, অস্কার হচ্ছে আসলে মাঝ মাঠে খেলার প্লেয়ার, উইঙ্গে যে পরিমাণ দুর্ধর্ষ পেস লাগে, অস্কার ওই পেসের প্লেয়ার না। আর ওর শুটিং এবিলিটি অত ভালো না, উইং থেকে ক্রস করার জন্য। ব্রাজিলের যে আমি অথচ ব্রাজিলের ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু অনেক আছে। আপনি যদি অস্কারকে নিয়ে আসেন মাঝখানে, উইলিয়ানকে আনে বা হার্নান্দেজ, এই মিডফিল্ডে দেখবেন অনেক বেশি বার্নার্ডকে সাইডে রাখলে। কিন্তু সোলারি সাহেব, আমি জানি না ওনার পরিকল্পনা কি, উনি বোধহয় জিততেই ভালোবাসেন, কিন্তু সিরিয়াসলি স্পিকিং আই এম নট লাভিং ব্রাজিলস গেম এনিমোর এই ওয়ার্ল্ড কাপে। সেম গোজ টু আর্জেন্টিনা। আর্জেন্টিনার অবস্থা আরো করুন। আর্জেন্টিনা কিন্তু কখনোই ওই টিপিক, আই ডোন্ট থিংক, আমি 78 এর খেলা দেখে নেবেন আর্জেন্টিনা লাস্ট ওয়ার, দে হ্যাভ নেভার অ্যাকচুয়ালি প্লেড আমরা যে সাম্বা বা যে লাস্ট ওয়ার্ল্ড কাপে দে রিয়েলি প্লেড অ্যাজ আ টিম। ইয়া দে ট্রাইড, বাট আমার কখনোই মনে হয় না আর্জেন্টিনা ইজ এ ভেরি অর্গানিক টিম, যে ওরা যেভাবে হোক একটা ওদের একটা অন্য ধরনের রিদম আছে। দেখেন যে টিমে মেসি, আনহেল দি মারিয়া এবং সার্জিও আগুয়েরো আছে, ওদের অ্যাটাক তো মানে গ্রুপ পর্বে সবাই ডিমলিশ করে দেওয়ার কথা, বাট ইউ সি দে ক্যান নেভার গেট ইট রাইট টুগেদার। ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপ আমার মনে না ওদের যতটা ভালো খেলার কথা ছিল, দে হ্যাড টেভেজ হু ইজ আ ডিপ লাইং, হু ক্যান প্লে অ্যাজ আ ডিপ লাইং ফরওয়ার্ড, সো বাট দে স্টিল ডিডন্ট, ওদের ক্লিক করে নাই তো ভাবে। মানে ব্রাজিল আর্জেন্টিনা বাদে এবার ওয়ার্ল্ড কাপে বেশিরভাগ দল ভালো খেলছে, বিশেষ করে ছোট দলগুলো আরো ভালো খেলছে না। কিন্তু আমি অবশ্য মানে ফুটবল খেলা ঠিক বিশেষজ্ঞের চোখ দিয়ে দেখি না, ফুটবলটা বুঝতে চেষ্টা করি। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে আর্জেন্টিনা ব্রাজিল দুইজনই, আমি আর্জেন্টিনার কথা যদি বলি, ধরেন শেষ খেলাটা সুইজারল্যান্ডের সঙ্গে যখন আর্জেন্টিনা খেলেছে, ও যেই ধরনের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় যে সবসময় দলগুলি 8 জন ডিফেন্সে খেলবে, তারপরে ওকে কাউন্টার করবে, মেসিকে জায়গা দেওয়া হবে না, সেটার পক্ষে আসলে খেলাটা মেলে ধরাই কঠিন। এবং ব্রাজিলের পক্ষে আমি মনে করি যে হালকের গোলটা আমার চোখে যে মানে রেফারি, আমি জানি না, আমার কাছে হালকা একটা গোল মনে হয়েছে। কবি কি মনে করেন? আমি তো এই প্লেয়ারগুলোর নাম জানি না। ব্রাজিলের যে চিলির সঙ্গে যে খেলা, ব্রাজিলের সঙ্গে যে চিলির খেলা, সেখানে যে গোলটি হাতে লেগেছে বলে বাতিল করলো, এটা কি আপনার মনে আছে? যে এই জায়গাতে আমার কাছে বডি মানে এটা হাতের এই অংশটাকে মানে ঠিক হাতের অংশ না বলে বুকের চেস্ট পার্ট অফ চেস্ট বলা উচিত, কারণ এটা এই পর্যন্ত ওপরটাকে আমার মনে হয় না যে এটা ব্রিটিশ রেফারি যদিও এটাকে হ্যান্ডবল ডাকলেন, কিন্তু ব্রিটিশ কমেন্টেটররা কিন্তু বলছিলেন যে আজকের খেলার অন্যরকম রেজাল্ট, মানে ব্রাজিলের পক্ষে রেজাল্টটি না আসলে সারা জীবন এটি নিয়ে কথা হবে। ওখানে কিন্তু আবার আছে যে কি বলে মাইন্ড গেমস এর বিষয় আছে। এই খেলাটা ঠিক আগে কয়েকদিন ধরে চিলিয়ান প্লেয়াররা কিন্তু বারবার বলছিল যে ওয়েব যাতে কোনো ব্রাজিলের প্রতি ফেভারিটিজম না করে। ব্রাজিল কিন্তু প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকবার। রেফারি কিন্তু আমি কিন্তু গত বিশ্বকাপের সময় একটা লেখার মধ্যে আমি তো কলাম লিখেছিলাম গত বছর, এবং এই বইটা যে বিশ্বকবির কলমে বিশ্বকাপ তোমার নামের সঙ্গে কিছুটা আছে, তো সেখানে আমি লিখেছিলাম যে মানে এই যে রেফারিদের যে কে কোন রেফারি, কোন খেলাটা রেফারি কে থাকবে, এই তথ্যটি গোপন রাখার জন্য, এবং 3 জন রেফারিকে আমরা সিলেক্ট করলাম। 3 জনের থেকে লটারির মাধ্যমে স্থিরীকৃত হবে অন্তিম মুহূর্তে যে আজকের খেলাটা কে পরিচালনা করবে। তাতে হবে কি, রেফারিদের উপর যে সাইকোলজিক্যাল প্রেসারটা থাকে তাদেরকে এটা ভালো হবে। তাহলে আমরা জানবো না কে রেফারি, রেফারিও জানবে না সে আজকে খেলা রেফারি করছে কিনা। রেফারির মাধ্যমে খেলা পরে মানে ই করার কিন্তু সুযোগ থেকে যায়, এই জায়গাটা আমাদের বন্ধ করা উচিত।
এই যে মানে যে ক্যামেরুনের খেলা নিয়ে যে প্রশ্নটা এখন উঠেছে আর কি, যে ক্যামেরুন কি ফিক্স করেছিল কিনা, কারণ ক্যামেরুন যেভাবে হেরেছে, যে গোলের ব্যবধানে হেরেছে, এই গোলের ব্যবধানের কারণে তো অন্য টিম সাফার করেছে, তাই না? সুতরাং ক্যামেরুন টিমের মধ্যে কনফ্লিক্ট ছিল, ক্যামেরুনের মধ্যে যে ওরা কিন্তু প্রথম ওদের ফ্লাইটে উঠেনি, ফার্স্ট ফ্লাইটে দে স্কিপ দ্য ফ্লাইট বিকজ দ্য পেমেন্টের ঝামেলা ছিল। রাইট, সুতরাং তারা স্থিরই করে গেছিল আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, we are going to earn some money from that. রাইট, আমরা একটা বিরতি নিয়ে ফিরলাম আজকের বাংলাদেশে। ফারুক ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে আপনি বিশ্বকাপে কে বিজয়ী হবে, কার সাথে খেলে একটু যদি আচ্ছা, সেটা আগে আমি যদি আমাকে ভুল না বুঝতে পারে আমি একটু ব্যাখ্যা করতে চাই। অবধারিতভাবে ব্রাজিল আর্জেন্টিনা খেলা সম্পর্কে আমি যে সমালোচনা করেছি সেটা সত্য। এটা আবার পাশাপাশি এটাও সত্য, ব্রাজিল আর্জেন্টিনা এরকম প্লেয়ার আছে, মেসি বা নেইমার, এরা আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে যে কোনো মুহূর্তে ওরা দুইটা মুভমেন্ট করলে দুইটা থেকে একটা গোল হওয়া সম্ভব। আমার আপত্তির জায়গাটা ছিল এইটা, আপনি মানে অফ এয়ারে যা বলছিলেন তার উত্তর দর্শককে একবার দিয়ে দিচ্ছি। আমার আপত্তির জায়গাটা খুব সিম্পল। ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে খেলার সময় বিপক্ষ দল ডিফেন্স এবং মিডফিল্ড জমাট করে খেলে, আপনাকে খেলার জায়গা দিবেন না, এগুলো আমরা জানি। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা যে রকম হারে মিডফিল্ডে ভুল পাস দিয়েছে, এক খেলা 10টা 12টা 15টা, এটা আমি কখনো ব্রাজিল আর্জেন্টিনাকে দিতে দেখিনি। এই কারণে আমি ওদের খেলা নিয়ে আপত্তি করেছি। এবার হচ্ছে চ্যাম্পিয়ন প্রেডিকশন। আমার প্রেডিকশন হচ্ছে যদি ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে জিততে পারে, আমার ধারণা ব্রাজিলের স্টেকটা অনেক হাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আচ্ছা, আর আপনি কলম্বিয়া কি মূল ফাড়া মনে করছেন? ফাড়াটা মনে করছি বিশেষ কারণ আছে। আমার ধারণা আমরা খেলা দেখে যা বুঝতে পারছি, যদি কলম্বিয়া তার ফরমেশন চেঞ্জ না করে, চিলির সঙ্গে ব্রাজিল যে বিপদে পড়েছিল, চিলি মিডফিল্ডে জায়গা অনেক কম রেখেছিল, ডিফেন্সে জমাট করে রাখা, কলম্বিয়া অনেক ওপেন করে খেলবে, কারণ কলম্বিয়া নিজেরা ছড়া খেলতে চায়, কারণ ওরা নিজের জন্য স্পেস চায়। যদি ওরা ব্রাজিলের সঙ্গে খেলে তাহলে ব্রাজিলও মজা পেয়ে যাবে, ও তখন স্পেস নিয়ে খেলবে। স্পেস নিয়ে খেলার বিপদটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্সের দিকে যদি তাকান আপনি, এটা যে কোনো মুহূর্তে কিন্তু হা হয়ে যেতে পারে, এবং হা হয়ে গেলে যে হামেস রড্রিগেজ বা জেমস রড্রিগেজ, হি ইজ ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, আপনার প্রথমে আমি জাস্ট সবকিছুর আগে আমি সবাইকে সরি বলতে চাই, তখন আমি এর আগে সুয়ারেজের প্রসঙ্গে আমি অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। এবং এটা আই হ্যাভ টু সে দ্যাট আই এগ্রি উইথ ফারুকি ভাই, যে আমার কাছে মনে হয় যে এবার স্পেন কেন সাফার করলো, বিকজ শাভি হার্নান্ডেজের মতন মিডফিল্ড জেনারেল ছিল না, শাভি ওয়াজ অন দ্য বেঞ্চ। এখন আমাদের গ্লোবাল গেমে এত স্ট্রং মানে ডিফেন্সিভ মিডফিল্ড প্লে সাচ এ স্ট্রং রোল, যে আপনার একটা স্ট্রং ডিস্ট্রিবিউটর থাকতে হবে। এটা যদি না হয় তাহলে খেলা কখনোই আপনি ওই ইয়েগুলোকে আপনাদের ফরওয়ার্ড থেকে রিলিজ করতে পারবেন না। একটা আন্দ্রিয়া পিয়ারলো বা শাভি হার্নান্ডেজ টাইপ একটা প্লেয়ার খুব দরকার, যেটা আমার মনে হয় এবার ব্রাজিল বা আর্জেন্টিনা টিমে নাই। পিরলো তো যে টিমে ছিল সেই টিম তো কিছু করতে পারলো না, সেই টিমে তো ফরওয়ার্ড ছিল না, সেই টিমে তো ও পাস দিবে কাকে? না, আমার প্রেডিকশন ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে কেন যদি মনে হচ্ছে যে এবার ব্রাজিল আগেকার ব্রাজিলের মতন এত মানে ছন্দ যুক্ত ফুটবল না খেললেও আমার কাছে মনে হয় যে ব্রাজিল ইজ প্লেইং ভেরি প্র্যাকটিক্যাল নো ননসেন্স ফুটবল। If they can get their defensive shape together against Colombia and win, like I said Faruqi bhai, they will go to the final. ওইদিকে আমি চাইবো যাতে আর্জেন্টিনা ফাইনালে যাক, বিকজ আই থিঙ্ক আমি যেহেতু দুই টিমে এক টিমকে সাপোর্ট করি না, বাট বাংলাদেশে সাপোর্টাররা ফাইনালি একটা আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল পাক, বাট আই ক্যানট মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু সে, যে কোনো খেলায় যে কোনো কেউ জিততে পারে। সো যদি আমরা একটা টিমকে ধরতেই হয়, এবং চলেন আমরা 4 পাই করে অক্টোপাস হই, I would say that probably Brazil to win the কবি আপনি শেষ করেন। যদি আমি কলম্বিয়া সম্পর্কে মনে হচ্ছে ভালদারামা ওদের যে তাকে যে মেরে ফেলা হয়েছিল, এসকোবারকে মেরে ফেলা, আত্মঘাতী গোলের জন্য। কলম্বিয়ার পেছনে কিন্তু এই ভীতিটা কাজ করবে, তারা জীবনপণ লড়াই করবে ব্রাজিলের সঙ্গে। তুমি যেটা বলছো যে ওই হার্ডেলটা অতিক্রম করতে পারলে ব্রাজিল উইল মানে গো থ্রু, তো এটা আমারও মনে হয় যে ওই ক্ষেত্রে এখন প্রতিটি ক্ষেত্রেই তো নকআউট, তাই না? নো স্পেস টু মানে সে ফিল হ্যাপি। তো আমি আমার এটা ঠিক ভালো খেলার জন্য নয়, আমি কিন্তু চাচ্ছি, গতবার আমি হল্যান্ড যখন হেরে গেল, ওদের ডিফেন্সের একটা প্লেয়ারকে কিন্তু লাল কার্ড দিয়ে বের করে দেওয়ার পরেই কিন্তু ওরা গোলটা খেলো, মানে এক গোলে জিতলো, সেটা কিন্তু 10 জনে খেললো। তখন ওরা যে কান্নাকাটি করলো মাঠে, তখন আমি হল্যান্ড তোমার চোখের জল আমার চোখে দাও। ওরা 3 বার কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়নের ফাইনালে গিয়ে, হ্যাঁ সাউথ আফ্রিকায় ও 3 বার কিন্তু ফাইনাল খেলেছে,
তাই না? ওই যে মানে ওয়েস্ট জার্মানির সঙ্গে হলো 74 এ 78 78 এ হলো আর্জেন্টিনার সঙ্গে, 2010 এ হলো স্পেনের সঙ্গে। তো আমি চাচ্ছি যে হল্যান্ড এবার বিশ্বকাপ জিতুক, এটা হলো আমার। এটা খুব ভালো হবে জিতলে। হল্যান্ড বিশ্বকাপ জিতুক এটা আপনি চাচ্ছি। চাচ্ছেন, যেহেতু তারা একটু অনেক কান্নাকাটি করেছে। না এই জন্য ভাই, তারা তো ফাইনাল খেলেছে 3 বার, শুধু কান্নাকাটি করার তো তার শক্তি না। হল্যান্ড প্রমাণ তাই না? করে তারা তো 3 বার ফাইনালে উঠে প্রমাণ করেছে আমরা মানে ভালো দল। হাঙ্গেরি 2 বার ফাইনাল খেলেছে কিন্তু। হ্যাঁ, হাঙ্গেরি তো ওয়ার্ল্ড কাপে নেই, ইউএসএ একবার নাম্বার হাঙ্গেরি যখন ওয়ার্ল্ড কাপ খেলতো তখন কয়টা দল খেলতো? 8টা দলকে ডাকতো, আসো আসো। আরে আমি শুধু তর্ক করছিলাম হল্যান্ড জিতুক। হ্যাঁ, হাঙ্গেরি 11 গোল খেলছে। আচ্ছা, শেষে একটা কথা বলি, কেমন হবে এবার যদি একদম নতুন একটা বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া যায়? নতুন বিশ্ব চ্যাম্পিয়ন তো আমরা না নতুন বিশ্ব চ্যাম্পিয়ন তো আমরা 2010 সালেই পাইলাম। আমি নতুনের জন্য আমি নতুন বিশ্বকাপ আনতে না, আমি গত বিশ্বকাপে তো নতুন দল পাই। আমার দরকার ডিফিকাল্ট ফর ব্রাজিল এন্ড আর্জেন্টিনা টু এভার আমার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দরকার। এবার এটাই চান্স। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।